আজকের গল্প রিচার্ড হিউয়েমের কুটিরে একড়া। ভাষ্যপাঠে রিজু রায়। সেদিন সন্ধ্যায় আমি 10-20টা আরামদায়ক কোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি। ওরচেস্টার শাহরের গলিগুলো বড়ই আঁকাবাঁকা আর কাদায় ভরা। সন্ধ্যার মুখোমুখি আমি একখানা খালি কুঁড়ে ঘর দেখতে পেলাম। রাস্তা থেকে একটু দূরে আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে ঘরখানা। আসন্ন সন্ধ্যার ম্লান রক্তিম আলোয় ঘরখানাকে কেমন অদ্ভুত লাগছিল। সারাদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলেও হাওয়ার বেগ এখনো কমেনি। বাগানে ফলের গাছগুলোর ডালপালার মধ্যে দিয়ে এখনো শোষো করে বাতাস বইছে। বাতাসের বেগে পাতার উপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়ছে বাগানের এদিকে ওদিকে। বাইরে বর্ষণ থামলেও এ বাগানে বুঝি এখনো বৃষ্টি শেষ হয়নি। কুটিরের ছাদটাকে তো বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে। আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভেতরে। ভেতরটা বেশ শুকনোই আছে। একটা পছন্দ মতো শুকনো জায়গা দরকার। হ্যাঁ, একান্তই দরকার, না হলে মারা পড়ব। কেননা আমার পোশাক পরিচ্ছদ বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। মনস্থির করে ফেললাম এই বাড়িতেই রাত কাটাবো। রাস্তার সামনের দিকে তাকালাম পিছনের দিকে। কোনো লোকজন নেই। ওরচেস্টার শাহরের এদিকটা এমনিতেই জনবহুল, তার উপর আবার বর্ষণক্রান্ত সন্ধ্যা। অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত, অনাধিকার প্রবেশের দায়ে কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না। কোর্টের লাইনের ভিতর থেকে একটা লোহার কাঠি বের করলাম। সেটার সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে খুব একটা অসুবিধা হল না। দরজার এপিঠে ছিল একটা মরচে ধরা পুরানো থালা, আর ওপিঠে ছিল দুটো ছিটকিনি। এগুলো খোলা কোনো সমস্যার ব্যাপার নয়। ঢুকলাম ভিতরে। স্যাঁতসেঁতে আর ভারী অন্ধকার। দেশলাইতে জ্বালালাম। কাঠের ম্লান আলোয় দেখলাম একটা অন্ধকার পথের কালো মুখ। হাওয়ার দমকে কাঠিটা নিভে গেল। আমি দরজাটা বন্ধ করে দিলাম। আর একটা কাঠি জ্বালালাম। তার আলোটুকু সম্বল করে এগালাম অন্ধকার পথে। কাঠি নিভে গেল। জ্বালালাম আর একটা কাঠি। এমনি করে কাঠি জ্বালাতে জ্বালাতে এসে পড়লাম পথের শেষে। সেখানে ছোট্ট একখানা ঘর। ভাগ্যক্রমে সে ঘরের দরজায় কোনো তালা টালা লাগানো নেই। ভেজানো দরজা খুলে গেল। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকলাম। এই ঘরের বাতাস অনেক পরিষ্কার, অনেক স্বাভাবিক। ঘরখানা যেন একটু ছিমছাম। একটা জানলা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। ঘরের এক কোণে একটা মরচে ধরা চুল্লি। ভাবলাম অন্ধকার রাতে কেউ ধোঁয়া দেখতে পাবে না, সুতরাং চুল্লিটা জ্বালানো যেতেই পারে। ভিজে পোশাকটাকে আগুনে সেঁকে নেওয়া দরকার। কিন্তু জ্বালাবো কি? কাঠকুটো কোথায়? অসহায়ভাবে চারপাশে তাকালাম। সমস্যার সমাধান হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঘরের ভিতরকার দেওয়াল তো ঢাকা রয়েছে এক কাছের চমৎকার তক্তা দিয়ে। বড় ছুরিখানা দিয়ে খানিকটা তক্তা কেটে দিলাম। শুকনো এক কাঠের চুল্লিতে চমৎকার আগুন চলল। চায়ের জল চড়িয়ে আমি আগুনের উত্তাপে ভিজে পোশাক শুকুতে লাগলাম। বুট জোড়াতে রাখলাম আগুনের কাছাকাছি। জল আর চায়ের সরঞ্জাম আমার সঙ্গেই ছিল। চা খেলাম, পোশাকও শুকোলো। এবার শুয়ে পড়া ছাড়া করণীয় কিছু নেই। খিদেও পেয়েছে, কিন্তু সঙ্গে যে খাবার ছিল তা পথেই শেষ হয়ে গিয়েছে। পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। একসময় ঘুমিয়েও পড়লাম, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না।
কেননা যখন জাগলাম তখনও চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছিল। মেঝের শক্ত তক্তার উপর ঘুমানো সহজ নয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আশু হয়ে আসে। একটু নড়াচড়া করলেই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে আবার ঘুমাবার চেষ্টা করলাম। আচমকিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ। শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকে। আগেই বলেছি এ ঘরে একটি মাত্র জানলা, আর সেটাও বন্ধ। যে দরজা দিয়ে আমি এ ঘরে এসেছি সেটা ছাড়া আর কোনো দরজাও নেই। ঘরের মধ্যে লুকাবার মতো কোনো আলমারিও নেই। নিশ্চয়ই বাড়ির মালিক আসছে। এখন আমি পালাই কি করে? আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থায় মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে তো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বাড়ির মালিক নিশ্চয়ই অনাধিকার প্রবেশের দায়ে আমাকে অভিযুক্ত করবে। তার অর্থ যে কি তা আমার অজানা নয়। আমাকে আবার জেলে ফিরে যেতে হবে। অথচ এই তো সবে দুদিন হলো আমি সেই জেল থেকে খালাস পেয়েছি। সেখানে ফিরে যাবার ইচ্ছে আমার আদৌ নেই। আগন্তুকেরও কোনো তাড়াহুড়ো নেই। সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়ছে। আলো দেখেই লোকটা বোধহয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে। সে বোধহয় ভাবছে তার অন্ধকার ঘরেই কি আলো জ্বালানো। লোকটি ঘরে ঢুকল। মনে হলো ও আমাকে দেখতে পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার কাছে। জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করতে লাগলো আগুনের তাপে। সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। লোকটার পোশাক পরিচ্ছদ পুরানো আর জীর্ণ। ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে ঘরের মেঝেতে। লোকটার মাথায় টুপি নেই, চুল ভিজে সব সফেদ। চুল থেকে জল ঝরে পড়ছে চুল্লির জ্বলন্ত কাঠের উপর। একটা হিস হিস শব্দ হচ্ছে। সেই শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠছে যেন একটা অন্ধ আক্রোশ। বুঝলাম লোকটা মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয়। ও আমার মতনই একজন ভবঘুরে পথের ভদ্রলোক। সুতরাং এক পথের পথিক আমরা। একটু হেসে ওনাকে সম্ভাষণ করলাম। তারপর আমরা দুজনেই গল্প শুরু করলাম। ভদ্রলোককে আমি প্রশ্ন করলাম, এই বাড়িখানা পরিত্যক্ত কেন? বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চিরে ফালাফাল করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কিরকম অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। ভদ্রলোক বললেন, একটা সময় ছিল যখন এমন একখানা চমৎকার সুন্দর কুঠি বা এরকম সুন্দর বাগান আর এই তল্লাতে ছিল না। আর এখন কোনো লোকও এখানে থাকে না। আমি প্রশ্ন করলাম, কিন্তু কেন? ভদ্রলোক বললেন, এটা একটা হানা বাড়ি। এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব। যার বাড়ি তিনি এই বাড়িতেই থাকতেন। ভদ্রলোকটি শেষে মিলের পুকুরে ডুবে আত্মহত্যা করতে হলো। ওনাকে যখন পাড়ে তোলা হলো তখন ওনার মৃতদেহটা জলের উপর ভাসছে। দেহটার উপর অতি সূক্ষ্ম পাতলা ও পিছল মাটির একটা আস্তরণ পড়ে গিয়েছে। আঠালো মাটির গায়ে আটকে ছিল জলের পানা আর শ্যাওলা। মারা যাবার পর ভদ্রলোকটি এই বাড়িতেই পায়চারি করে। এখনো নাকি তার আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখন সে ঘুরে বেড়ায়। কেবলই ঘুরে বেড়ায়, হানা দেয় তার একদা বড় স্বাদের বাগান ঘেরা বাড়িতে।
আগন্তুক আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। সে একটু নড়ে চড়ে বসতেই তার বুকজোড়ার মধ্যে জলের পচপচ শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, শোনা যাচ্ছে ঝোড়ো হাওয়ার হুঙ্কার। হাজার হাজার অদৃষ্ট ক্ষুদ্র দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে ছোট্ট কুটির খানার উপর। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিয়ে যেতে চায় বহু দূরের দানবগুলোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে প্রাচ্যের ক্রুদ্ধ গর্জন। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কারচ্ছন্ন হতে চলবে না। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কারচ্ছন্ন হতে চলবে না। অলিখিতের ভয় আমরা যদি এই বাড়ির আশ্রয় ছেড়ে চলে যাই, তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জলকাদা ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে। আগন্তুক বলল, এসব ভুতুরে হানার গালগল্প আমিও বিশ্বাস করি না। এসে বললাম, আমিও করি না। শুনে কত লোক নাকি ভূত দেখে, আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি। আগন্তুক আমার দিকে তাকালো, তারপর তিনি বললেন, আপনার বোধহয় ধারণা ভবিষ্যতেও কোনোদিন ভূতের সঙ্গে আপনার মোলাকাত হবে না। ভালো। লোকটার জীর্ণ পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। ঘরের মেঝেটা ভেসে যাচ্ছিল জলে। ওর গা থেকে যেমন স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা গন্ধ আসছিল। আমি তখন বললাম, আরে মশাই, অনেকক্ষণ তো আগুনের পাশে বসে আছেন, এখনো আপনার পোশাক শুকলো না? গার মাথা দেখতে দেখছি এখনো সমানে জল ঝরছে। শরীর শুকুতে আবার আর কতখানি তাপ লাগবে বলুন তো? ভদ্রলোকটি বললেন, শুকুতে? তারপর বললেন, আমার শরীর শুকোবার কথা বলছেন? না মশাই, আমার শরীর কোনোদিনই শুকোবে না। কি করে শুকোবে? আমার মতন যারা, তাদের শরীর চিরকালই ভেজা থাকবে। তাদের শরীর থেকে চিরদিনই জল ঝরবে, কোনো দিন আর শুকনো হতে পারবে না তারা। বৃষ্টি, রোদ্দুর, শীত, গ্রীষ্ম, যাই হোক না কেন, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস হচ্ছে না? দেখুন তবে। লোকটা তার কাদামাকা হাত দুখানা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে। তারপর ভ্রুকুটি করে এক দৃষ্টি তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। ওর চোখের দৃষ্টি ভয়ঙ্কর, এই যে বদ্ধ উন্মাদের দৃষ্টি। না না, এই দৃষ্টি অমানসিক, এই দৃষ্টি অপাতৃব্য। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা যেন আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল আতঙ্কের তহিন শীতল স্রোত। গলা চিরে পেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ। বুকজোড়া হাতে নিয়ে আমি এক চোখে বেরিয়ে এলাম ঘর থেকে। কি করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারিনি। বাইরের দুর্যোগের প্রকৃতিটাই যেন পাল্টে গেল আমার কাছে। বৃষ্টি ধারাকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ। কাদায় ভরা পথটাকে মনে হলো পরম আশ্রয়। বিদ্যুতের আলোয় আমি পথ দেখছি। বর্জ্যের গর্জন এখন আমার কাছে এগিয়ে যাওয়ার সঙ্গে।